কয়েক বছর পূর্বে এ ঘটনা ঘটেছে। তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে। আমারই কোনো প্রকার শারীরিক অসুস্থতার দরুন হয়তো চোখে ভুল দেখে থাকবো বা ওই রকম কিছু, কিন্তু আমার মন বলে তা নয়। ঘটনাটা মিথ্যে আর অবাস্তব বলে উড়িয়ে দেওয়ার মতো কোনো কারণই ঘটেনি। আমার তখনকারের অভিজ্ঞতাই সত্যি, এখন যা ভাবছি তা মিথ্যে। যাকে ঘটনাটা খুলে বলা দরকার। প্রসঙ্গক্রমে গোড়াতেই একটা কথা বলে রাখি, গত 10 বছরের মধ্যে আমার শরীরে কোনো রোগবালাই নেই। আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ, এবং যে সময়ের কথা বলছি অর্থাৎ এখন থেকে বছর 4 আগে, তখনও সম্পূর্ণ সুস্থ ছিল। আমার স্কুল মাস্টারের জীবনের অত্যাশ্চর্য বা অবিশ্বাস্য ধরনের কখনো কিছু দেখিনি। অন্য 5 জন স্কুল মাস্টারের মতোই অত্যন্ত সাধারণ আর একঘেয়ে রুটিন বাঁধা কর্তব্যের মধ্যে দিয়েই দিন কাটিয়ে চলছি। সে বছর বর্ষাকালে গরমের ছুটির কিছু পরেই একদিন ক্লাসে পড়াচ্ছি। এমন সময় একটি ছেলে আরেকটি ছেলের সঙ্গে হাত কাড়াকড়ি করে কি একটা কেড়ে বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমার চোখে পড়ল। আমি ওদের দুজনকে অমনোযোগিতার জন্য ধমক দিতে অন্য একটি ছেলে বলে উঠল, স্যার, কেমিককে সুধীরের মেডেল কেড়ে নিচ্ছে। কার মেডেল? কিসের মেডেল? সুধীর নামে ছেলেটি দাঁড়িয়ে উঠে বলল, আগে আমার মেডেল স্যার। অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম, ওর মেডেল তুমি নিচ্ছিলে কামিক্ষে? কামিক্ষে ওরফে কামাক্ষাচরণ মৌলিক। ছেলেটি বলল, এই নিচ্ছিলুম না স্যার, দেখতে চাইলুম, তাও দেবে না। আহ, ওর মেডেল যদি ও না দেয় তোমার কেড়ে নেওয়ার কি অধিকার আছে? বসো বসো, আর ওরকম করবে না। কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের মধ্যে ভ্রাতৃভাব ও সখ্য থাকার ঔচিত্য সম্বন্ধে নাতি দীর্ঘ একটি বক্তৃতা দেওয়ার পরে ঈষৎ কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করলুম, কই, কি মেডেল দেখি? কোথায় পেলে মেডেল? ভেবেছিলুম আজকাল কলকাতার পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা বা দৌড় বা সাঁতারের প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হয়ে থাকে, তারই কোনো কিছুতে সুধীর হয়তো 4র্থ স্থান বা ওই ধরনের কোনো সাফল্য লাভ করে ছোট্ট এইটুকু আধুলির মতো মেডেল পেয়ে থাকবে, এবং সম্পূর্ণই স্বাভাবিক যে সে সেটা ক্লাসে এনে 5 জনকে গর্ব করে দেখাতে চাইবে। এমনকি এই ছুতো অবলম্বন করে ক্লাস শুদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে একবেলার জন্য ছুটিও চাইতে পারে। সুতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছালো, তখন সেটাকে তাচ্ছিল্যের সঙ্গেই হাত পেতে নিলুম। কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসলুম। না, এ তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল নয়। মেডেলটা পুরনো, বড় ও ভারী চমৎকার গড়ন। কি জিনিস দেখি? মেডেলের গায়ে কি লেখা রয়েছে তা আধা অন্ধকার ক্লাসরুমে ভালো করে পড়তে পারলাম না। ওপিটুলটা দেখি মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা। পকেটে চশমা নেই, মনে হলো অফিস ঘরের টেবিলে ফেলে এসেছি। ইতিমধ্যে অনেকগুলি ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারিপাশে মেডেল দেখবার জন্য। তাদের ধমক দিয়ে বললাম, যাও বসো গে, ভিড় করো না এখানে। একটি ছেলেকে বললুম, কি লেখা আছে মেডেলের গায়ে, পড়ো তো। ক্লাস 4-এর ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়ল, ক্লাইমিয়া সিবাস্টোপল ভিক্টোরিয়া রেজিনা। হ্যাঁ, ও পিঠে হ্যাঁ, সার্জেন্ট SB পার্কিনস 6th ড্রাগন গার্ডস। হ্যাঁ, 1854 সাল। হ্যাঁ। দোস্তুর মতো অবাক হয়ে গেলুম।
ক্রাইমিয়ার যুদ্ধের সময় সেভাস্টোপোলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করবার জন্য এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ড সৈন্যদলের সার্জেন্ট পার্কিকে। তো সাধারণ জিনিস মোটেই নয়। ক্রাইমিয়া, সেভাস্টোপোল, চার্জ অফ দি লাইট ব্রিগেড। কিন্তু কলকাতার নীলমণি দাস লেনের সুধীর সাহার কাছে সেই মেডেল কোথা থেকে আসে? এদিকে এসো। এই মেডেলটা কোথায় পেয়েছো? ওটা আমার স্যার। তোমার তা তো বুঝলুম, তা পেলে কোথায়? আমার দাদু দিয়েছেন স্যার। তোমার দাদু কোথায় পেয়েছিলেন জানো? হ্যাঁ স্যার, জানি তো। আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিল। কিভাবে? ওই তো আমাদের মদের দোকান ছিল কিনা স্যার, মদ খেয়ে টাকা কম পড়লে ওটা বাধা রেখে গিয়েছিল। সে আর নিয়ে যায়নি, দাদুর মুখে শুনেছি। হিসেব করে দেখলুম 86 বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে। সেই বছরটি থেকে যে বছরে সার্জেন্ট পার্কিংস, সে যেই হোক, এ মেডেল পায়, তখন তার বয়স যদি 20 বছর থেকে থাকে, এখন তার বয়স হওয়া উচিত 106। সুতরাং সে মরে ভূত হয়ে গেছে কোনো কালে। সেদিন ছিল শনিবার। সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেক দিন পরেই সেদিন দেশে যাব পূর্বেই ঠিক করে রেখেছিলাম। আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশাই ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন। বেশ পড়াশোনা আছে, গ্রামেই থাকেন। ভাবলুম তাকে মেডেলটা দেখালে খুশি হবেন খুব। সুধীরের কাছ থেকে মেডেলটা চেয়ে নিলুম। সোমবারে ফেরত দেব বললুম। স্কুলের ছুটির পরে বাসা থেকে সুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে এসে 2:30-এর গাড়ি ধরলুম। দেশের স্টেশনে যখন নামলুম তখন বেলা 5:30। 2 মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার আগেই হয়তো পৌঁছতে পারা যেত, কিন্তু আমি খুব একটা জোরে হাঁটিনি। ভাদ্র মাসের শেষ, অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পথঘাট বেশ শুকনো খটখটে। পথের ধারে বর্ষা শ্যামল গাছপালা, চোখে বড় ভালো লাগছিল। অনেক দিন কলকাতা বসের পরে এই দৃশ্য, তাই জোরে পা না চালিয়ে আস্তে আস্তেই হাঁটছিলাম। এখানে প্রথমেই বলি, আমার বাড়িতে কেউ থাকে না। পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে দিয়ে আসতেন বরাবর। আমার এক বাল্য বন্ধু বৃন্দাবন অনেক বছর ধরে বিদেশে থাকে। পিসিমার মুখে শুনলেও আজ দিন 15 হলেও বৃন্দাবন বাড়ি এসেছে। শুনে বড় আনন্দ হলো। সন্ধ্যার পরই ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে বার হলো। যাবার সময় সুটকেসটা খুলে মেডেলটা পকেটে নিলাম, বৃন্দাবনকেও দেখাবো। নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুন নদীর জল ভয়ানক বেড়েছে। নদীর জল কুল ছাপিয়ে দুধারের মাঠে উপচে পড়েছে। অনেকক্ষণ বসে রইলুম। সন্ধ্যার অন্ধকার নামলো একটু। বাদরের দল বাসায় ফিরছে, কেউ কোনো দিকে নেই। এক জায়গায় বর্ষার তোড়ে নদীর পাড় ভেঙে গিয়েছে। অনেকটা উঁচু পাড়, নিচে খরস্রোতা বর্ষার নদী। জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কীরকম ভেঙেছে দেখবার ইচ্ছে জাগল। পাহাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি। পাড়টা সেখানে অনেকখানি উঁচু। হঠাৎ আমার একটা মনে অদ্ভুত ইচ্ছা জেগে উঠল, আমি লাফ দিয়ে পাড় থেকে জলে পড়ব। দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছাটা যেন ক্রমে বেড়ে উঠছে। লাফাই, দিই লাফ। অথচ বর্ষার খরস্রোতা নদী, কুটো ফেললে দুখানা হয়ে যায়। আমি সাঁতার জানি না, গভীর জল পাড়ের নিচেই। ইচ্ছাটা কিছুতেই যেন সামলাতে পারছি না। এমন কি আমার মনে হলো, আর কিছুক্ষণ থাকলে লাফ দিতেই হবে, নইলে নইলে আমার জীবনের সব সুখ চলে যাবে। তাড়াতাড়ি নদীর পাড় থেকে একরকম জোর করেই চলে এলুম। কারণ যেন মনে হচ্ছিল এরপর আমার আর যাওয়ার ক্ষমতা থাকবে না। পা দুটো যেন ক্রমশ শাঁসের মতো ভারী হয়ে উঠছে। এরপর ওই বিপজ্জনক নদীর পাড় থেকে পা দুটোকে নাড়াবার ক্ষমতা চলে যাবে আমার। নদীর ধার থেকে বৃন্দাবনদের বাড়ি আসবার পথে
ওই সব ইচ্ছে আর কিচ্ছু নেই। আমি নিজের মনোভাবেই নিজেই আশ্চর্য হয়ে গেলাম। কি অদ্ভুত! এরকম হওয়ার মানে কি? ট্রেনে বসে অতিমাত্রায় ধূমপান করেছিলাম মনে পড়ল। এই ভাদ্র মাসের গরমে অতটা ধূম্রপান করা ঠিক হয়নি। তার উপর বাড়ি এসে 2-3 পেয়ালা চা খেয়েছি। এইসবই ওরকমটা হয়ে থাকবে নিশ্চয়ই। তাই বৃন্দাবনের বাড়ি গেলুম। বৃন্দাবনকে অনেক দিন পর দেখে সত্যিই বেশ আনন্দ হলো। দুজনে অনেক রাত পর্যন্ত বসে গল্প করলুম। অনেক বছর ধরে জমানো অনেক সুখ দুঃখের কাহিনী। বড্ড গরম আজ, কোথাও এতটুকু বাতাস নেই। ভাদ্র মাসের গুমোট গরম। চল ভাই, ছাদে গিয়ে বসি, একটু গল্প করি। তবুও একটু হাওয়া তো পাওয়া যাবে। তুই আমাদের এখানে খেয়ে যাবি কিন্তু, মা বলে দিয়েছে। তোদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। দুজনে ছাদে উঠলুম। বাড়িটা দোতলা। দোতলার ছাদের উপর একখানা মাত্র ঘর আছে। আমি জানতুম বৃন্দাবনের কাকা ওই ঘরটাতে থাকেন। দোতলার ছাদে উঠে দেখলুম বাড়ির পেছন দিকটায় বাঁশের ভাড়া বাঁধা। বললুম, বাড়িতে রাজমিস্ত্রি খাটছে বুঝি বৃন্দাবন? হ্যাঁ ভাই, কাকার ঘরটা একটু মেরামত হবে। উত্তর দিকে দেওয়ালটার গা থেকে ওই নোনা ধরা ইটগুলো বার করা হচ্ছে। বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঢুকল। আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব। খানিকক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইলাম। বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেলে আমি ছাদে পায়চারি করতে লাগলাম। ছাদে কেউ নেই, অন্ধকার ছাদটা। যেদিকটায় রাজমিস্ত্রিরা ভাড়া বেঁধে কাজ করছে, পায়চারি করতে করতে সেইখানটাতে গিয়ে দাঁড়িয়ে দেখছি, হঠাৎ আমার মনে হলো ছাদ থেকে লাফ দিয়ে পড়িনি কেন? বেশ হবে, লাফ দেব। প্রায় দুর্দমনেও ইচ্ছা হলো লাফ দেবার। লাফ দেওয়াই ভালো, লাফ দিতে হবে। দি লাফ। এমন সময় বৃন্দাবন ছাদের উপর এসে বললে, কই আয় রে, ঘরের মধ্যে আয়। মা চা পাঠিয়ে দিচ্ছেন, ওখানে দাঁড়িয়ে কেন? আরও প্রায় আধ ঘন্টা কথা বলবার পরে নিচে থেকে চা ও খাবার এসে পৌঁছালো। আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত প্রচুর গল্পগুজব করলুম। তারপর বৃন্দাবন খাওয়ার কতদূর জোগাড় হলো দেখতে নিচে চলে গেল। ঘরের মধ্যে বড় গরম। আমি বাইরের ছাদের খোলা হাওয়ায় আবার বেড়াতে লাগলুম। রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হলো লাফ এবার দিতেই হবে। কেউ নেই ছাদে, কেউ বাধা দিতেও আসবে না। এই উপযুক্ত অবসর। সঙ্গে সঙ্গে আমার মনের গভীর তলায় কে যেন বলছে, লাফ দিও না মূর্খ, লাফ দিও না, পরে পূর্ণ হয়ে যাবে। আমার মাথার মধ্যে কেমন কেমন ঝিমঝিম করছে। কতক্ষণ পরে জানি নে, এবং কি থেকে কি হলো তাও জানি নে। হঠাৎ হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার ঘুম ভাঙল। দেখি বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে। এই কি সর্বনাশ! তুই লাফ দিয়ে পড়লি দেখলুম যেন। ভাগ্যিস বাঁশে পাটা বিঁধে গিয়েছে, তাই রক্ষে। কি হলো তোর? আমার মাথা যেন কেমন ঘুরছিল, গা ঝিমঝিম করছিল। বৃন্দাবনকে বললুম, আমি ভাই কিছুই জানি নে তো। বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমায় শুইয়ে দিলে। সকলে বললে ট্রেনে আসার দরুন আর গরমে শরীর কীরকম খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। কিন্তু আমি জানি মাথা ঘুরে পড়ে আমি যাইনি। লাফ আমি ইচ্ছে করেই দিয়েছিলাম, তবে ঠিক যে সময়টাতে আমি লাফ দিয়েছি সেই সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারলুম না। বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করলুম। পাশ ফিরতে হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকল। পকেটে হাত দিয়ে দেখি সুধীরের সেই মেডেলটা। আশ্চর্য, এটার কথা এতক্ষণ একেবারে ভুলেই গিয়েছিলাম। বৃন্দাবনকে সেটা দেখালুম। ওদের বাড়ির সকলেই মেডেলটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে। রাত্রিরে নিজের ঘরে এসে শুয়ে পড়লুম।
আমার বাড়িতে কেউ নেই বর্তমানে, একাই থাকি এক ঘরে। একটা জিনিস লক্ষ্য করছি, যখন থেকে বৃন্দাবনের বাড়ি থেকে বার হয়ে পথে পা দিয়েছি তখন থেকেই কেমন এক ধরনের ভয় করছে আমার। বাড়িতে যখন ঢুকলুম তখন ভয়টা যেন বাড়ল। একা ঘরে কতবার এর আগে শুয়েছি, এমন ভয় হয়নি। না, শরীরটা সত্যিই খারাপ, আর শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়া খুবই স্বাভাবিক। আলো নিভিয়ে শুয়ে পড়লুম। আমার শিয়রের কাছে একটা বড় জানলা দিয়ে বাড়ির পিছনের বনবাগান চোখে পড়ে। বেশ জ্যোৎস্না উঠেছে, কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না। হাওয়া আসবে বলে জানলা খুলে রেখেছি। কতক্ষণ ঘুম হয়েছিল জানি না, ঘণ্টাখানেকের বেশি হবে না। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হতে লাগলো আমার শিয়রের দিকের জানলাটায় কে একটা দাঁড়িয়ে, যেন মাথা তুলে সেদিকে চেয়ে দেখলেই তাকে দেখা যাবে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হলো। অথচ কিসের সে ভয় জানি নে। এমন ভয় কিছুতেই শিয়রের জানলাটার দিকে তাকাতে পারলুম না। চোখে না দেখলেও আমার বেশ মনে হলো জানলার গরাদেতে দুটো হাত রেখে কে দাঁড়িয়ে আছে। জ্বলন্ত চোখে সে আমার দিকে চেয়ে রয়েছে। আমি ওদিকে চাইলেই দেখতে পাবো। প্রাণপণে চোখ বুজে শুয়ে রইলুম। কিছুতেই চাইব না, ঘুমোবার চেষ্টা করলুম। ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পৌঁছেছে? কিসের পচা গন্ধ, যেন আয়োডিন, লিঙ্কড মলম প্রভৃতি উগ্র গন্ধের সঙ্গে পচা ক্ষতের গন্ধ মেশানো। এতকাল বাড়িতে থাকা নেই, তার ওপর বাড়িঘর পরিষ্কার রাখার ভার যার ওপর, সে কিছুই দেখাশোনা করে না বোঝা গেল। ঘরের চারিধারে কিসের যেন একটা প্রভাব, কোনো অমঙ্গলজনক, হিংস্র, উগ্র, অশান্ত ধরনের ব্যাপারটা। ঠিক বলে বোঝানো যায় না। আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত। সে এমন বিপদ যা আমাকে মরণের দৌড় পর্যন্ত পৌঁছে দিতে পারে। এমনকি সে দৌড়ের চৌকাঠ পার করে অন্ধকার মৃত্যুপুরীর হিম শীতল নীরবতার মধ্যে ডুবিয়ে দিতেও পারে। আমি চাইব না, কিছুতেই চাইব না শিয়রের জানলার দিকে। কিন্তু যে প্রভাবই হোক, আমার ঘরের মধ্যে দেওয়ালের এপিঠে তার অধিকার নেই। বহুকাল ধরে পূর্বপুরুষেরা বাস্তু শালগ্রামের অর্চনা করেছেন এই ঘরে। এর মধ্যে কারোর কিচ্ছু খাটবে না। আমার মনই আবার এই কথাগুলি যেন বললে। অন্ধকার রাত্রে নির্জন ঘরে মন কত কয়। জানলার ধারে কি যেন একটা শব্দ হলো, অদ্ভুত ধরনের শব্দটা। কি যেন গরাদের উপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। একবার, দুবার, তিনবার। ভয়ে আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। কাউকে ডাকবো চিৎকার করে? একবার চেয়ে দেখবো জানলার দিকে জিনিসটা কি? হঠাৎ আমার মনে পড়ল, একটা ধাঁড়ি বেজি অনেকদিন থেকে বাইরের দেওয়ালে কড়িকাঠের খোলে বাসা বেঁধে আছে। আজ বিকেলেও সেটাকে একবার দেখেছি। জানলার উপরকার কাঠে সেটা পোকামাকড় বা জোনাকি ধরছে। তারই শব্দ। কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো। উফ, ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন। শরীর অসুস্থ থাকলে কত সামান্য কারণ থেকে ভয় পায় মানুষ। পাশ ফিরে একটু আবার ঘুমোবার চেষ্টা করলুম। কিন্তু আমার এ ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না। এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাত্রে আমি একা নই, আরও কেউ একটা এখানেই আছে। নিদ্রাহীন চোখে সে আমার ওপর খর দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে। আমায় সে নিরাপদে বিশ্রাম করতে দেবে না আজ। বারবার ঘুম আসে,
আবার তন্দ্রা ছুটে যায়। অমনি জেগে উঠি, কিন্তু চোখ চাইলেও বিছানার উপর উঠে বসতে সাহস হয় না। আর সেই শব্দটা মাঝে মাঝে জানলার গড়াদের ওপর হতে শুনি, খুব মৃদু করাঘাতের শব্দ, যেন শব্দটা বলছে, চেয়ে দেখ, পিছন ফিরে জানলার দিকে চেয়ে দেখ। ঘামে দেখি বিছানাটা একেবারে ভেসে গিয়েছে। ভাদ্রের গুমোট গরম কিনা। এই অবস্থায় ভোর হলো, দিনের আলো ফুটল। লোকজনের শব্দ কানে যেতে রাত্রের ভয়টা মন থেকে কোথায় মিলিয়ে গেল। নিশ্চিন্ত মনে বেলা 9টা পর্যন্ত পড়ে ঘুম দিলাম। তারপরে উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে বার হওয়া গেল। এই সময় একটা ঘটনা ঘটল। তখন আমি তার বিশেষ মূল্য দিইনি, কিন্তু পরে সব কথা মনে মনে আলোচনা করে দেখে সেটা ভারী আশ্চর্যই মনে হয়েছিল। উপারার পথে আমার সেই জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা। তাকে দেখাবার জন্য আমি মেডেলটা কাল রাত্রে সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু বৃন্দাবনদের বাড়িতে নিমন্ত্রণের জন্য তার সঙ্গে দেখা করতে পারিনি। আমায় দেখে তিনি বললেন, এই যে সুরেন, ভালো আছো? কাল তুমি এসেছো দেখলুম, তখন অনেক রাত, তার ডাকলুম না। বোধহয় বৃন্দাবনের বাড়ি থেকে ফিরছিলে। আমি তখন ছাদে পায়চারি করছি, যে গরম গিয়েছে বাবা কাল রাত্রিরে। তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আরও ডাকলুম না। ও লোকটি কে? খুব লম্বা বটে, যেন শিখ কি পাঞ্জাবির মতো লম্বা। তোমার বন্ধু বুঝি? বাঙালির মধ্যে এমন চেহারা! বেশ বেশ। আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখের দিকে চেয়ে বললুম, আমার সঙ্গে লম্বা লোক কাল রাত্রিরে? সে কি জ্যাঠামশাই? জ্যাঠামশাই আমার চেয়েও বেশি অবাক হয়ে বললেন, তোমার সঙ্গে লোক ছিল না বলছো? একা যাচ্ছিলে? আমার চোখের দৃষ্টি কি একেবারে এত খারাপ হয়ে যাবে বাবা? আমি হেসে বললুম, তাই হবে জ্যাঠামশাই। চোখে কীরকম ঝাপসা দেখে থাকবেন, বয়স হয়েছে। আমার সঙ্গে কেউ ছিল না। তাছাড়া আপনাদের বাড়ির সামনের আম গাছটার ছায়া কীরকম আলো আদা দেখেছেন চোখে, অমন ভুল হয়। জ্যাঠামশাই যেন রীতিমতো হতভম্ব খেয়ে গেলেন। বললেন, কি আশ্চর্য কাণ্ড! এত ভুল হবে? আম গাছের দিকে যখন তুমি টর্চ জ্বাললে, তখন দেখলুম তুমি আর তোমার পেছনে একজন লম্বা মতো লোক। তারপর তুমি টর্চ নিভিয়ে আম গাছের ছায়ার মধ্যে ঢুকলে। তখনও জ্যোৎস্নার আলো আর আম গাছের ছায়ার অন্ধকারে আমি বেশ দেখতে পেলুম লোকটি তোমার পেছন পেছন যাচ্ছে। তোমার মাথার চেয়েও যেন 1 হাত লম্বা, তোমার একেবারে ঠিক পেছনে। তবে খুব ভালো তো দেখতে পেলুম না, অত দূর থেকে আর আলো অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা গেল না তো। এমনকি একবার এ পর্যন্ত মনে হলো তোমায় ডেকে জিজ্ঞেস করি তোমার বন্ধুটি কে। একেবারে এত ভুল হবে চোখে? জ্যাঠামশাইকে পুনরায় বুঝিয়ে বললুম, আমার সঙ্গে কাল কেউ ছিল না, আমি একাই ছিলাম। সুতরাং তার দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এই ব্যাপারের জন্য অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না। সারাদিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়েই কাটানো গেল। গতকাল রাত্রির ভয়ের ব্যাপারটা দিনের আলো এত হাস্যকর বলে আমার নিজের মনে হলো যে বৃন্দাবনকে সে কথাটা বলিও নি। রাত্রির ট্রেনে কলকাতায় ফিরব। বৃন্দাবনদের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি। তখনই সন্ধ্যার অন্ধকার আকাশ বেশ ঘন হয়ে এসেছে। বাউড়িপাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি। বাগানটা পার হতে প্রায় 5-6 মিনিট লাগে। মস্ত বড় বাগান। বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পিছন ফিরে চাইলুম কি ভেবে। সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল।
আচমকা ভয়ে আমার আমার সর্বশরীর কাঠ হয়ে গেল। কে কে ওটা ওখানে দাঁড়িয়ে? রাস্তা থেকে একটু পাশে আগাছার জঙ্গলের মধ্যে আধো অন্ধকারে এক অদ্ভুত মূর্তি, খুব লম্বা। তার মাথায় ঘোড়ার বালামচির মতো এক লম্বা ধরনের টুপি, পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাঁধা। ছবিতে ছবিতে গোরা সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায়। মূর্তিটা যেন নিশ্চল নিষ্পন্দ অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে। আমার কাছ থেকে মাত্র মাত্র 10 গজ কি তারও কম দূরে। মরিয়ার মতো আরেকটু এগিয়ে গেলুম। এই ভয়ানক কৌতূহল আমাকে আমাকে চরিতার্থ করতেই হবে যেন। মূর্তিটা নড়ে না, যেন নিশ্চল পাথরের মূর্তি। কিন্তু কিন্তু বেশ স্পষ্ট দেখছি 7-8 গজ মাত্র দূরে তখন মূর্তিটা। আর ঘোড়ার বালামচির মতো লম্বা টুপিটা, ইস্পাতের চেনের স্ট্যাম্পটা স্পষ্ট দেখতে পেলুম। আমার পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। সারা দেহ কেমন অবশ হয়ে আসছে। মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে। বোধহয় আরো আধ মিনিট এভাবে থাকলে মূর্ছিত হয়ে পড়ে যেতুম। সে ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে। আমার পা দুটো বেজায় ভারী হয়েছে, নড়বার উপায় নেই মূর্তির সামনে থেকে। কিন্তু ঠিক সেই সময় বাউরি বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা ঢুকল। 2-3 লোকের গলার শব্দ শুনে আমার সাহস ফিরে এলো। আমি ওদের ডাকলুম চিৎকার দিয়ে। ওরা ছুটে এলো। আমায় ওখানে বনের মধ্যে দেখে তারা খুব আশ্চর্য হয়ে বললে, ওখানে কি বাবু, কি হয়েছে? তারপর লণ্ঠন তুলে ওরা আমার মুখ দেখে বললে, ও ও আপনি, কি হয়েছে আপনার? মুখ একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে। ভয় টয় পেলেন নাকি? বাউরি বাগান জায়গাটা মোটে ভালো না। সন্ধ্যের পর এখানে অনেকে ভয় পায়। ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুলে ধরলে আমার মুখে, সেই আলোয় দেখলুম সামনের মূর্তিটা তখনও সেখানে ঠিক একই রকম দাঁড়িয়ে। একজন বললে, বাবু, এখানে দাঁড়িয়ে কি দেখছিলেন? এই সাঁড়া গাছটার ডালপালা কেটে মাথায় ঝোপের মতো করে রেখেছে, যেন মানুষ বলে অন্ধকারে ভুল হয় বটে। চলে আসুন বাবু। আমিও দেখলুম সাঁড়া গাছই বটে। মাথার দিকের পাতাগুলো ছেঁটে গাছটাকে দেখতে হয়েছে ঠিক হর্স গার্ডসের মতো, ঘোড়ার বালামচির টুপি। লোকের চোখে কি ভুলই হয়। কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে বলেছিলাম, ভেবে লজ্জা হলো মনে মনে। তিনি বৃদ্ধ লোক, তার চোখের ভুল তো হতেই পারে। আমারই যখন এই অবস্থা। ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিলে। পরের দিন স্কুলে সুধীরের মেডেলটা ফেরত দিলুম। সুধীর বললে, আপনাকে দাদু একবার ডেকেছেন, আমার সঙ্গে ছুটির পরে আমাদের বাড়িতে আসুন, নিয়ে যেতে বলেছেন। যাক, আমার বড় ভয় হয়েছিল মাস্টারবাবু। সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গেছেন শুনলাম কিনা আপনি? আপনার দেশের ঠিকানা জানতুম না, তাহলে একটা তার করে দিতুম। ও মেডেলটা আমার বাবাকে একজন গোরা সৈন্য দিয়ে যায়। আমি তখন জন্মাইনি। বাধা দিয়েছিল আর উদ্ধার করতে পারেনি। বেজায় মাতাল আর গোয়ার ছিল লোকটা। ও মেডেলের বিপদ হচ্ছে আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলে তার বড় বিপদ ঘটে। আমার এক ভগ্নিপতি একবার কিছুতেই শুনলে না। অনেককাল আগের কথা, বাড়ি নিয়ে গেল মেডেলটা দেখাতে। সেই দিনই সন্ধ্যের সময় ছাদ থেকে পড়ে মারা গেল। মৃতদেহর পকেট থেকে মেডেলটা বেরোলো। আমি কলের পুতুলের মতো শুধু বললুম,
ছাদ থেকে? পকেটে মিডিল পাওয়া গেল? হ্যাঁ মাস্টার বাবু, আমার নিজের ভগ্নিপতি, মিথ্যে কথা তো বলবো না। আজ 27-28 বছর আগের কথা। ওটা আরো দু একজন নিয়েছে, তখনই ফেরত দিয়ে গিয়েছে। বলে রাতে নাকি ভয় পায়, গা ছমছম করে, কি যেন পেছনে ফলো করেছে বলে মনে হয়। ও বাইরের লোকে সহ্য হয় না, প্রাণ পর্যন্ত বিপন্ন হয় মাস্টার বাবু। আর তাই ভাবছিলাম একটা তার করে দেব। একটা কথা বলা দরকার। মাসখানেক পরে আমি আবার দেশে যাই। বাউরি বাগানে ঢুকে যেখানে সেই রাত্রে ভয় পেয়েছিলাম, সেদিকে চেয়ে দেখি সেই সাঁড়া গাছটা কোথাও আমার চোখে পড়ল না। যে আম গাছটার ধারে সাঁড়া গাছটা দেখেছিলুম, সেখানে সেদিন বেশ ভালো মনে করে দেখেছি, কোথাও সেই সাঁড়া গাছ নেই। বা গাছ কেটে নিলে যে গুড়িটি থাকবে তারও কোনো চিহ্ন নেই। কোশমিনকালে সেখানে একটা বড় সাঁড়া গাছ ছিল বলে মনেও হয় না জায়গাটা দেখে।